শীতকালের কনকনে সকালে কুয়াশার ঘন চাদর ভেদ করে সূর্যের হালকা আলো সবেমাত্র উঁকি দিচ্ছে গ্রামের মেঠো পথে। বাতাস যেন বরফের মতো শীতল। সেই পথে মাথায় একটি বিশাল সবজির ঝুড়ি নিয়ে দ্রুত পায়ে হেঁটে চলেছে ভাস্কর। তার চোখে মুখে ঘুম নেই, আছে এক গভীর চিন্তা আর চরম ক্লান্তি। এই ঝুড়ির সবজি বিক্রি করাই তার একমাত্র আয়ের পথ। তার মা গীতা মৃত্যুশয্যায়, কিন্তু অর্থের অভাবে তিনি মায়ের জরুরি চিকিৎসা করতে পারছেন না। এই কঠিন পরিস্থিতিতে তার বন্ধু ধীরেনের সঙ্গে তার দেখা হলো। ধীরেনও ভাস্করের অসহায়ত্ব সম্পর্কে অবগত। ধীরেনের চোখে তখন বন্ধুকে সাহায্য করতে না পারার যন্ত্রণা, কারণ সেও জানে গ্রামের মহাজনদের কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই। তাদের হৃদয় পাথরের মতো কঠিন। গ্রামের এই সরল জীবন তখন কঠিন বাস্তবতার মুখে। ভাস্করের মনে তখন একটাই চিন্তা, কিভাবে সে তার মাকে বাঁচাবে। এই চিন্তায় হয়তো তাকে ভুল পথে চালিত করবে। আপনি এত সকালে? আমি তো বাজারে যাচ্ছিলাম। চিন্তা নিয়ে কিভাবে ঘুমাই বলুন? মায়ের জন্য মনে এক মুহূর্ত শান্তি নেই। তোমার মায়ের শরীর কেমন আছে? তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। গত রাতে কি কোনো উপায় খুঁজেছ? ডাক্তার কি বলেছেন? হ্যাঁ, না, মায়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ডাক্তার বলেছেন আর দেরি করলে হয়তো বাঁচানো যাবে না। তাড়াতাড়ি অর্থ জোগাড় করে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, আর ঔষধ ঠিকমতো খাওয়াতে বলেছেন। আমার হাতে সময় ফুরিয়ে আসছে, এই কথা ভাবলেই কান্না আসে। অর্থের কোনো জোগাড় হয়েছে? আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ সাহায্য করলো না। কি আর বলবো, মহাজন শঙ্করও মুখ ফিরিয়ে নিলেন। আমাদের এত বড় গ্রামে কেউ নেই। সত্যিই কেউ নেই। মহাজন পর্যন্ত আমাকে ফিরিয়ে দিয়েছে। তার কাছে আমাদের মতো গরিবের কোনো মূল্য নেই। এখন আমি কি করব? আমার কাছে তো কোনো রাস্তাই খোলা নেই। আমি নিরুপায়। তোমার এই কষ্ট আমি বুঝতে পারছি। মায়ের চিকিৎসা তো যে কোনো মূল্যেই করাতে হবে। আমরা দুজন মিলে কি আরো চেষ্টা করতে পারি না? কোনো দয়াবান লোকের সাথে যদি দেখা পাই। সবজি বিক্রি করে যে টাকা পাবো, তাতে করে এক বেলার ওষুধও হবে না। মায়ের কিছু হলে আমি মরতেও রাজি। আমার মা যদি কষ্ট পায়, তবে আমি বেঁচে থেকে কি করব? এই জীবনটা অর্থহীন। এমন কথা বলো না। ঈশ্বর আছেন, কোনো না কোনো পথ নিশ্চয়ই দেখাবেন। তুমি শুধু সাহস ধরে রাখো। কিন্তু উপায় নেই, আমার হাতে আর সময় নেই। ভাবছি আমি আজই কিছু একটা করব। ভাস্কর তখন অসহায়ত্বের শেষ সীমায় দাঁড়িয়ে। তার এই চূড়ান্ত অসহায়তায় তাকে এক ভুল পথে চালিত করবে, যা তার জীবনকে সবচেয়ে বড় ভুল করাবে। অর্থের জন্য একজন সন্তান যখন তার মায়ের চিকিৎসা ব্যবস্থা করতে পারে না, তখন সমাজের প্রতি তার তীব্র রাগ তৈরি হয়। এই মুহূর্তে জীবনের মূল্য যেন তার কাছে এক মুহূর্তের লোভের চেয়েও কম মনে হয়। এই কনকনে শীতে ভাস্করের হৃদয়ের কষ্ট যেন আরো জমাট হয়ে যায়। তার চোখে তখন অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। সন্ধ্যা নেমেছে 2 ঘন্টা আগে। শীতের দিনে সকাল সন্ধ্যার পার্থক্য টের পাওয়া যায়। দুটোই ধূসর রঙের আকাশে ধরা দেয়। শীতের হালকা কুয়াশা আর কনকনে ঠান্ডায় গ্রামের পুকুর পাড়ে বসে মনোযোগ দিয়ে মাছ ধরছে নিশান্ত। তার চোখে মুখে আনন্দ। পৃথিবীর কোনো কিছুর প্রতি তার অভিযোগ নেই। পাশে দাঁড়িয়ে আছেন নীরদ, গ্রামের পণ্ডিত ছেলে, যে কিনা গ্রামের সমস্ত খবর রাখে। নীরদের চোখে মুখে তখন এক চাপা উত্তেজনা, তার সাথে আতঙ্ক। গ্রামে যে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে তা তার ভাবভঙ্গি দেখেই বোঝা যায়। নিশান্ত আর নীরদ তখন গ্রামের এই অস্বাভাবিক অবস্থা নিয়ে কথা বলে। গ্রামের সাধারণ মানুষ তখন আতঙ্কে দিন কাটাচ্ছে।
কারণ বড় কোনো বিপদ আসছে তারা জানে। আপনি জানেন আমাদের গ্রামে কি হয়েছে? খুব সাবধানে থাকবেন, চারিদিকে কেমন একটা ভয় ভয় পরিবেশ। নীরদ, তুমি তো সব খবর রাখো, বলো আমাদেরকে কি হয়েছে। না না, চুপ কর, এবার মাছটা ধরবই। মাছ পরে ধরুন। আরে বাবা, গ্রামে পুলিশ এসেছে, বিখ্যাত কালী ডাকাত, তাকে ধরবার জন্য। বড় কোনো কাণ্ড ঘটেছে। কালী ডাকাত? সে আবার কি করলো? অনেকদিন ধরে তো ডাকাতি করছে, এবার নিশ্চয়ই বড় কিছু। সে তো নরখাদক। শুধু ডাকাতি নয়, সে গরিবের জন্য রাখা অর্থ পর্যন্ত চুরি করেছে। টাকার লোভে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে। কি বলছো? আমরা কি তবে এই গ্রামে আর শান্তিতে থাকতে পারবো না? আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাঁচানোর কেউ নেই। পুলিশ তাকে খুঁজছে। আপনি খুব সাবধানে থাকবেন, রাতে একা বাইরে বের হবেন না। পুলিশ কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে। আমার ভয় করছে। কালী ডাকাত ধরা না পর্যন্ত শান্তি নেই। সে ধরা পড়লে তবেই মুক্তি। পুলিশ তাকে ধরবে, এইবার সে আর বাঁচতে পারবে না, এটা একেবারে নিশ্চিত। নীরদের দেওয়া খবর নিশান্তের মনে আতঙ্ক সৃষ্টি করে। কালী ডাকাতের ভয়ে গ্রামের মানুষ গুটিয়ে আছে তখন। নিরীহ মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষায় পুলিশের আগমন এক স্বস্তি দিলেও কালী ডাকাতের মতো একজন কুখ্যাত ডাকাত যদি পালিয়ে যেতে পারে, তবে গ্রামের পরিস্থিতি আরও খারাপ হবে। এই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষ কেবলই ঈশ্বরের উপর ভরসা করতে পারে। অন্ধকার যেন আরো ঘনীভূত হলো। রাত আরো গভীর, শীতের ঠান্ডা হাওয়া যেন মৃত্যুর বার্তা নিয়ে বইছে। গ্রামের অন্ধকার রাস্তায় প্রাণপণে দৌড়চ্ছে কালী ডাকাত, আর পিছনে ছুটছে পুলিশ কর্মকর্তা গিরিশ। কালী ডাকাত তাকে যেন চিনতে না পারে, সেই জন্য গিরিশ সাধারণ পোশাক পরেছেন। কিন্তু কালী ডাকাত তাকে চিনতে ঠিকই পেরেছেন। কালী ডাকাত অনেক বছর ধরে এই গ্রামে সৃষ্টি করেছে এক ত্রাসের পরিবেশ। তার হাতে গরিবের দুঃখ আর পাপের হিসাব দীর্ঘ। কালী ডাকাত তখন পালাতে মরিয়া, তার চোখে ভয় আর বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। এই মুহূর্তে তার কাছে যে কোনো মূল্যে জীবন বাঁচানো জরুরি। সে পালানোর জন্য যে কোনো চরম সিদ্ধান্ত নিতে পারে। থাম কালী ডাকাত, আর পালাতে পারবি না। আত্মসমর্পণ কর, তোর পালানোর সব পথ বন্ধ। হঠাৎ গিরিশের সামনে পথ রোধ করে এসে দাঁড়ায় ভাস্কর। তার চোখে মুখে দৃঢ়তা এবং একটি চরম আত্মত্যাগের সংকল্প। তার উপস্থিতি দেখে কালী ডাকাত দাঁড়িয়ে যায়, সাথে গিরিশ। থামুন, কালী ডাকাত নির্দোষ। আমি কিছু কথা বলতে চাই, তাকে আপনারা ধরবেন না। ভাস্কর, তুমি এখানে কি করছো? সরে যাও, সরে যাও, তোমার জীবন বিপন্ন হবে। গিরিশ আগে থেকেই ভাস্করকে চেনেন, তাই তাকে তুমি বলে সম্বোধন করেন। তার কাছে ভাস্কর একজন ভালো মানুষ। কিন্তু আজ ভাস্করের উপস্থিতিতে কিছুটা অবাক হলেন তিনি। কালী ডাকাত কোনো অপরাধ করেনি, সবকিছু এতদিন আমি করেছি। ওই বৃদ্ধ রামার ঘর আমি ভেঙেছি, গরিবের অর্থ আমি চুরি করেছি, আমি আসল অপরাধী। কি বলছো তুমি? কিন্তু কেন কেন তুমি মিথ্যা বলছো? পথ থেকে সরে দাঁড়াও, আমার কাজ আমাকে করতে দাও। সরে দাঁড়াও। কালী ডাকাত আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি যদি আমার নিজের পাপ স্বীকার করি তবে আমার মায়ের চিকিৎসার জন্য অর্থ দেবে। আমি মায়ের জন্য সব করতে পারি। ভাস্কর কৌশলে কথার মোচড় উল্টে দেয়। সত্যিটা হলো, ভাস্করের সাথে কালী ডাকাতের পূর্বেই মর্মান্তিক এক চুক্তি হয়েছিল। যদি মিথ্যা বলে ভাস্কর তাকে বাঁচিয়ে দেয়, সে তার মায়ের চিকিৎসার জন্য অর্থ দেবে। তাই সে তার জীবন উৎসর্গ করেছে
মিথ্যার মাঝে। মিথ্যাকে সমর্থন জানিয়ে সুযোগ বুঝে কালী ডাকাত ভাস্করকে দোষারোপ করেন। হ্যাঁ, ভাস্করই দোষী। আমি তাকে অর্থ দেব বলেছিলাম যদি সে সত্যিটা স্বীকার করে নেয়। আপনি তাকে ধরে নিয়ে যান, সে শাস্তি পাওয়ারই যোগ্য। তুমিই সেই আসল অপরাধী। তোমার সাহস দেখে তো আমি অবাক। তোমাকে গ্রেফতার করা হবে। আমি রাজি, সাথে মরতেও রাজি, আমার মায়ের জন্য। এই জীবন আমার মায়ের চেয়ে মূল্যবান নয়। ভাস্কর নিজের মায়ের জীবন বাঁচাতে মরতেও রাজি হলো। এই মিথ্যা স্বীকারোক্তি কালী ডাকাতকে বাঁচালো, কিন্তু ভাস্করের জীবন কেড়ে নিল। জীবনের শেষ মুহূর্তেও ভাস্কর তার মায়ের কথা ভাবল, কিন্তু কালী ডাকাতের কুচিন্তা ভাস্করের সৎ মন বুঝতে পারেনি। এই চরম আত্মত্যাগ গ্রামের মানুষের কাছে এক প্রশ্ন রেখে গেল। একটি জীবনের মূল্য কি শুধু অর্থের কাছেই পরাজিত হয়? কালী ডাকাত অন্ধকারে মিলিয়ে গেল। বাইরে তখন গভীর নীরবতা। রাত নেমেছে তার চাঁদ আর শুকতারার পরিবার নিয়ে। ভাস্করের পুরনো গরিব ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে বৃদ্ধ গীতা, যিনি পরিচয়ে ভাস্করের মা। অসুস্থ শরীরে তিনি জল খেতে গিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তার পাশে মেঝেতে বসে অনুশ্রী কাঁদছে, যিনি বাড়ির কাজের লোক। অনুশ্রী বাজারে গিয়েছিল তাকে একা রেখে, এক মুহূর্তের জন্য। অনুশ্রী তখনও জানে না ভাস্কর এমন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে। মায়ের কাছে আর সে কখনো আসতে পারবে না। অনুশ্রীর চোখে মুখে চরম হতাশা আর ভয়। অনুশ্রী সম্পর্কে কাজের লোক হলেও সে গীতাকে মা বলেই সম্বোধন করে। মা, আপনি মেঝেতে পড়ে আছেন যে? মেঝেতে ঘুমিয়ে পড়লেন নাকি? কথা বলছেন না কেন? আর ঘুম আর আসি না রে মা। তুই শুধু শুধু এই বুড়ির পেছনে সময় নষ্ট করছিস। তোর তো আজকে বাড়ি ফেরার কথা ছিল। কি বলছেন মা? আমার এই বাড়িতে আপনি ছাড়া আমার আপন কেই বা আছে? কিচ্ছু হবে না আপনার। এই তো আমি আপনার পাশেই বসে আছি, কিচ্ছু হবে না। তুই বড্ড ভালো মেয়ে রে মা, এই অভাগীর সেবা করছিস। তোর তো কপাল খারাপ, কাজের জায়গায় এসে কপাল পুড়েছে, এক মায়ের সেবা করতে হচ্ছে। আবার ভাস্করের মতো ছেলে হয়েও সে কতদিন আসেনি। ওসব কথা এখন থাক না মা, ওসব কথা এখন থাক। দাদা হয়তো বাইরে কোনো কাজে আটকে গিয়েছেন, তার সব চেষ্টা তো আপনাকে নিয়েই। আপনি দুঃখ নেবেন না মনে। আর কষ্ট কি আর শুধু মনে রে? এই হাড়গুলোই বড্ড ব্যথা। মনে হয় যেন কেউ সব রক্ত শুষে নিয়েছে। শরীরটা বড্ড হালকা লাগে রে। আর ভাস্কর ও এলে বলবি আমি ওর জন্য কত রাত জেগেছি। কি মা, আপনি এমন কথা বলবেন না। আমি 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 কালকে ভাস্করটাকে জোর করে সকালে নিয়ে আসবো। এখন আপনি আমাকে বলুন, আপনি মেঝেতে পড়লেন কিভাবে? আর কি বলবো রে মা, একটু জল খেতে চেয়েছিলাম, তা আমার শরীরে যে বিন্দুমাত্র শক্তি নেই সেই কথা তো ভুলেই বসেছি। তারপরে পড়ে যায়। না মা, এখন আপনার ওঠা একদম মানা। আপনি এভাবেই থাকুন। আমি আসছি, আমি এক্ষুনি কলসিতে করে জল নিয়ে আসছি আপনার জন্য। আর কত কষ্ট দেব বলতো তোকে? এবারে বুড়িটাকে তুই মুক্তি দে মা, সময়ের নিয়ম মেনে নে। গীতার সব কথা যেন গলায় জড়ো হয়ে জমে যায় অসমাপ্ত হয়ে। জীবনের সব প্রদীপ নিভে সে চলে যায় ওপারে। মা,
ও মা, আপনি চোখ খুলুন। আপনি কি আমায় ছেড়ে চলে গেলেন মা? শুধু এক ফোঁটা জলের জন্য একজন মায়ের জীবনদীপ নিভে গেল। তার শেষ মুহূর্তের বিলাপ হয়তো দূরের আকাশে মিলিয়ে গিয়েছে, কিন্তু ভাস্করের কানে তা পৌঁছায়নি। গীতার নিথর দেহের পাশে অনুশ্রী বসে রইল, এক গভীর শূন্যতার প্রতীক হয়ে। যে সন্তান তাকে অবহেলা করল, সেই সন্তানের বাড়ির মেঝেতেই চিরদিনের মতো শান্ত হলেন তিনি। এক অভাগী মায়ের অপূর্ণ ভালোবাসা ও নীরব কষ্ট এই জীর্ণ ঘরে সমাপ্ত হয়। নিয়তির এমনই পরিহাস, ভালোবাসার দাম দিতে হয় চোখের জলে। কালী ডাকাত অনেক বছর পর ধরা পড়ে, কিন্তু তার আগেই ভুল রায়ে ভাস্করের ফাঁসি হয়। কালী ডাকাত তার মায়ের চিকিৎসার জন্য কোনো অর্থই দেয়নি, উল্টে কয়েদখানা থেকে পালিয়ে রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে। সে জানে না ভাস্করের মা রোগ ভোগ করে অনেক আগেই মারা গিয়েছেন। রাতের অন্ধকারে সে নিজেকে মুক্ত মনে করছে, কিন্তু তার অন্তরে পাপের বোঝা ভারী। শীতের ঠান্ডা বাতাসে তার গায়ে লোমকূপ দাঁড়িয়ে যায়। সে জানে না তার জন্য অপেক্ষা করছে পাপের চূড়ান্ত শাস্তি। আমি মুক্ত, ভাস্কর আমার জীবন বাঁচালো, কিন্তু তার মায়ের জন্য টাকা দেওয়া হলো না। আরে সে যাক, বুড়িকে বাঁচিয়ে কি হবে? কালী ডাকাত এক বিরাট বটগাছ দেখে, কিন্তু তার তো এই পথ চেনা, আগে তো কখনো সেই বটগাছ দেখেনি। হঠাৎ বটগাছ থেকে এক অশুভ কণ্ঠস্বর ভেসে আসে তার কানে, যা বাতাসের শব্দের চেয়েও বিকৃত। যা শোনা মাত্রই তার বুকের ভেতরে ধক ধক শব্দ বেড়ে যায়। এই বুঝি প্রাণ বেরিয়ে এলো শরীর থেকে। সে সাহস জুগিয়ে যাওয়ার দম নেই তার। কালী ডাকাত, তোর পাপের কোনো ক্ষমা নেই। তুই কত নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছিস। কে কে কথা বলছে? এ কি আমার মনের ভুল নাকি তুই গরিবের অর্থ চুরি করেছিস, স্ত্রীকে পুড়িয়ে মেরেছিস, বৃদ্ধর আমার ঘর ভেঙেছিস, ভাস্করের মায়ের মৃত্যু, সব কিছুর জন্য ভাস্করের ফাঁসি হয়েছে। হ্যাঁ, আমার ফাঁসি হয়েছে, কিন্তু তুই হচ্ছিস আসল পাপী। প্রকৃতি তোর পাপের হিসাব গুনে গুনে রেখেছে। না না, সব মিথ্যা, আমি কিছু করিনি। এ বলছো এসব? সাহস থাকলে সামনে এসো। তখন কালী ডাকাতের চোখে ধরা দেয় দুটি জ্বলন্ত লাল চোখ, যা বটগাছের অন্ধকারের আড়ালে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যা নরকের আগুনের মতো তীব্র। সেখান থেকে বেরিয়ে আসে ভাস্করের বীভৎস ভূত। তার গলায় দড়ির মোটা দাগ, মুখ ফ্যাকাশে, রক্ত ঝরছে মুখ থেকে, রক্ত লাল চোখ দুটো, শরীরে ভয়াবহ আঘাতের চিহ্ন। এক ভয়ঙ্কর চোখ ধাঁধানো আত্মা এই অশরীরী দৃষ্টি দিয়েই যেন আস্ত গিলে খাবে পুরো শরীরটাকে। এখনো তোর মুখের বুলি ফুটছে, মিথ্যুক, লোভী। তুই আমার মায়ের জীবন নিলি, আর আমার জীবনটাও। তোর জন্য আমার মায়ের চিকিৎসা হলো না। না, তুমি না, এটা কি করে হয়? তুমি তুমি তোমার তো ফাঁসি হয়েছে। বিশ্বাস করো, আমি সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়নি। মিথ্যা, সব মিথ্যা।
অনেক বছর পর তুই ধরা পড়েছিস। এর আগে তো দিব্যি বেঁচেছিলি। একবারও মায়ের জন্য চিকিৎসার অর্থ দেওয়ার সুযোগ হয়নি তোর। মিথ্যুক, তোর নিস্তার নেই। তোর শাস্তি হবে। তোর মৃত্যু অনিবার্য। ভাস্করের ভূত তার লম্বা বরফের মতো ঠান্ডা হাত দিয়ে ডাকাতের গলা টিপে ধরে। না না, আমি আর পাপ করব না, আমাকে ছেড়ে দাও। আমি সব চুরির মাল ফিরিয়ে দেব। আমাকে ক্ষমা করো, আমাকে মুক্তি দাও। ডাকাত ছটফট করে গড়গড় শব্দ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর তিন পতন নীরবতা, কোনো শব্দ বের হয় না। অবশেষে ভূতটি ডাকাতের প্রাণ কেড়ে নিয়েছে। তার নিথর দেহ পড়ে থাকে কালো আকাশের নিচে। কি বিভৎস দেখাচ্ছিল ডাকাতের মুখ। হাজারো মানুষের অভিশাপে দানবীয় রূপ নিয়েছে তার মুখ। তাকে মেরে ভাস্করের আত্মা মিলিয়ে যায়। অবশেষে কালী ডাকাত কয়েদখানা থেকে বের হয়েও তার প্রাণ বাঁচাতে পারেনি। পাপের শাস্তি অনিবার্য। ভাস্করের আত্মত্যাগ বৃথা হলেও তার অতৃপ্ত আত্মা সেই লোভী ও নিষ্ঠুর ডাকাতকে শাস্তি দিতে সক্ষম হলো। এই ঘটনা গ্রামের মানুষদের কাছে এক চরম শিক্ষা দিয়ে গিয়েছে। লোভ, নিষ্ঠুরতা কোনোদিনই ক্ষমা পায় না, তার ফল হয় ভয়ঙ্কর। এই রাতে গ্রামের বট গাছের তলায় এক পাপের সমাপ্তি ঘটল।